শুধু মেচুভূত আছে বলেই বাংলাদেশের অনেকগুলো মৃত্যু হয়নি। হাওরের বৈচিত্র্যটা হচ্ছে যে হাওর তো একটা বিস্তীর্ণ জলাশয় বর্ষাকালে, রাইট, আবার শীতকালে হাওর কিন্তু জলাশয় না। তাহলে এমন একটা বিষয় যেন আমার গবেষণার বিষয়বস্তু হয় যেটা আমার কাজে লাগবে। বাঁশের পাতাসহ যদি একটা বাঁশ গাছ পুঁতে রাখা হয় তাহলে এটা কিন্তু মানা, মানে হচ্ছে ওখানে মাছ থাকলেও কেউ ধরবে না। হাওরের যে সাবমার্জেবল রাস্তা, রোড, এটা এখন নতুন আসছে, টেকনোলজি করে আসছে, কিন্তু একটা সময় পুরানো আমলেও কিন্তু হাওরের রাস্তা ছিল। গেরাকল এখন অনেক তরুণরাই হয়তো জানবে না যে গেরাকল শব্দটা আসছে কোত্থেকে। এটা হচ্ছে গন্ডার আটকানোর একটা ফাঁদ। বকের উড়ে যাওয়া দিয়ে কালবৈশাখী বোঝা যায়, এবং হাওড়ে এই বিশ্বাসটা প্রচলিত এখনো। কেবলমাত্র ভূতের বিশ্বাসের কারণে, বিশেষ করে আমরা যদি বলি যে মেচু বিড়াল, তারপরে ছোট খাটাস, যেটা এগুলো টিকে আছে শুধু ভূত আছে বলে। পাড়ার ভাঙন যেটা রোধ করে, আবার সেডিমেন্টও আটকে দিচ্ছে। আর এনবিএস এর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, যেটা জীববৈচিত্র্যকে রক্ষা করবে। মানে জলাশয় বুঝতে হলে একটু সময় জলাশয়ের পাশে বসতে হবে। Hi everyone, so welcome to our another episode of Narrative Discourse podcast organized by Make Team and Global Platform Bangladesh, and welcome to our episode 2. And today we have our guest Taposh Ranjan Chakraborty. তিনি একজন ডেভেলপমেন্ট প্রফেশনালস, কিন্তু ওনার যে ব্যাপারটা আমার খুব পছন্দ, আমি নিজে যে ব্যাপারটা থেকে সবচেয়ে বেশি শিখি, ইন্সপায়ার হই, সেটা হচ্ছে আমাদের যেই রুটসের মানুষগুলো আছে, একজন ফার্মার, একজন ফিশার ফোক, কিংবা একজন কনজারভেশন নিয়ে কাজ করতেছে একদম গ্রামের কোনো প্রত্যন্ত এলাকাতে। এই কাজগুলোকে আমাদের একাডেমিক জার্নাল থেকে শুরু করে আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে পৌঁছা দেওয়ার জন্য যেই কাজগুলো করে যাচ্ছেন, তো তেমন একজনকে আমরা এনেছি আজকে, অ্যান্ড তিনি হচ্ছেন তাপস রঞ্জন চক্রবর্তী। সো তাপস ভাই, হাউ ইজ গোয়িং? কেমন যাচ্ছে আপনার সব কিছু? ভালোই যাচ্ছে, এবং মোটামুটি কাজের মধ্যে একটা ব্যস্ততা আছে, এবং কাজগুলোকে লিঙ্ক করতে পারছি। তুমি যেটা বললে আর কি, সব মিলিয়ে ভালোই যাচ্ছে আর কি সময়। তাপস রঞ্জন চক্রবর্তী অনেক দিন ধরে জলাশয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি। এই মুহূর্তে আমি আছি ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি। এবং আপনার আগে কোথায় ছিলেন? এর আগেও আমি অনেকটা লম্বা সময় আমি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজে ছিলাম, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টে, বাংলাদেশ পৌষ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টার, এই কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করেছি, এবং অক্সমে কাজ করেছি প্রায় 10 বছরের মতো। আমি মূলত 1998 সাল থেকেই জলাশয়ের সঙ্গে কাজের সম্পর্ক আমার, জলাশয় নিয়ে কাজ করছি, আর 2000 পর থেকে শুরু করেছি জলবায়ু পরিবর্তন নিয়ে। প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে এনভায়রনমেন্ট নিয়ে, বিশেষ করে অনেকে হয়তো ফিল্ডে গিয়ে কাজ করে, দ্যাটস ফাইন, অনেকে হয়তো অফিসে কাজ করে, দ্যাটস অলসো ফাইন, অনেকে হয়তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে, আবার অনেকে হয়তো শুধু রিসার্চটাই করে, দ্যাটস অলসো ফাইন, আমরা কোনোটাকে ব্লেম করছি না। কিন্তু আপনার কাজের যে প্যাটার্নটা আমার খুব মজা লেগেছে, বা এটা নিয়ে যদি আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি এনভায়রনমেন্ট নিয়ে যে ফাইন্ডিংসগুলো পান ফিল্ডে যাওয়ার পরে, এটাকে একই সাথে ফিল্ডের কাজটাও করেন, আবার এটাকে একটা একাডেমিক আসপেক্টের একটা রূপও দেয়, একাডেমিক লেন্স থেকেও একটা রিসার্চের পাবলিকেশনে করেন। তো আপনার এই প্যাশনটা বা এই দুটোকে ব্লেন্ড করা, এটা কীভাবে শুরু হলো, বা এটা নিয়ে আপনার যদি একটু শুনি। শুরুটা অনেক আগে, আমি যখন কেরিয়ার শুরু করি আর কি, তখন ফ্লাড অ্যাকশন প্ল্যান ছিল ওয়ার্ল্ড ব্যাংকের, আমি এটাতে ইকোলজিস্ট হিসেবে জয়েন করি। তো তার কিছুদিন পরেই আমি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজে আসি, বিসিএস। তো ওইখানে যেটা ছিল যে বিসিএস, আমি যদি বলি সেলিম স্যারের কথা, আতিক স্যারের কথা, তখন আবু জাফর ওবায়দুল্লাহ স্যারও ছিলেন। তো ওনারা আসলে সায়েন্টিস্টরা ডেভেলপমেন্টে আসছেন। আমি তখন চান্দাবিলে কাজ করা শুরু করি, তখন থেকে আমার ওয়েটল্যান্ডের সঙ্গে একটা কাজের সম্পর্ক হয়ে দাঁড়ায়। তো আমি যেটা দেখতাম যে ওনারা সবসময় চাইতেন যে সায়েন্সের সঙ্গে পলিসির একটা ব্রিজ করা। আমরা যেটা বলি যে সায়েন্স পলিসি প্র্যাকটিস, এই যে ব্রিজিংটা, এটা নিয়ে ওনারা কাজ করতেন। এবং সেই থেকেই আমার ভিতরে একটা মনে হয়েছে যে শুধু যদি আমরা কাজ করি বিজ্ঞান ছাড়া, তাহলে কিন্তু হবে না, এটা সাস্টেনেবল হবে না। আবার একটু নীতি নির্ধারণীগুলো আছে, এগুলোর একটা সাপোর্ট থাকে। তো তারপর থেকে আমার একটা
মানে প্যাশনের মতন হয় যে আমার ইচ্ছাটাই হচ্ছে সায়েন্স পলিসি প্র্যাকটিসের একটা ব্রিজ করা, এবং এর জন্য যত ধরনের স্টেক হোল্ডার আছে আমি সবার সঙ্গে কাজ করেছি। এখন যেটা হয়েছে যে অনেক দিন কাজ করার কারণে একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্কটা তৈরি হয়েছে। আরেকটা হয়েছিল আমার ক্ষেত্রে যে আমার কাজের ধরনগুলো এইরকম যে আমার অধিকাংশ কাজই যদি আমি দেখি যে সামহাও হয়েছে যে ডেভেলপমেন্টের সঙ্গে একাডেমিয়াদের একটা মিল। সো আমি যেটা চেষ্টা করেছি যে এম্পিরিক্যাল রিসার্চ এবং অ্যাকশন রিসার্চ বা অ্যাপ্লাইড রিসার্চগুলোকে একসঙ্গে কীভাবে করা যায়, এটা আমার ভালো লাগে সিম্পলি। রাইট। এবং আমি যদি আমি আপনার রিসার্চ গেটে গিয়ে আপনার আর্টিকেলগুলো দেখছিলাম, এবং এর মধ্যে আমার একটা রিসার্চ খুব মজা লেগেছে যে আপনি চেষ্টা করেছেন যে আমাদের কোস্টাল এরিয়ার যে উইমেনরা আছে, আপনার রিসার্চ একটা এরকম ছিল যে তাদের যে এগ্রিকালচারাল প্র্যাকটিসগুলো আছে সেটা ক্লাইমেট চেঞ্জে কীভাবে ডিফেন্ড করার ব্যাপারে হেল্প করছে, এটা নিয়ে আপনার একটা রিসার্চ আছে। সো এরকম কিছু রিসার্চের কথা যদি বলতেন, যে এই রিসার্চগুলোতে আপনি আমাদের একদম রুটসের মানুষগুলোর কথাগুলোকে রিসার্চের থ্রুতে তুলে ধরেছেন, একটা ডকুমেন্টেশন করেছেন সায়েন্টিফিক জার্নাল ওয়ে আর কি। হ্যাঁ, আমার যেমন কিছু কাজ আছে যেটা হচ্ছে আমি চেষ্টা করেছি যে গ্রামের সবাই যারা বিভিন্নভাবে কাজ করতেন, ট্র্যাডিশনালি কাজ করতেন, ওই জিনিসগুলো আসলে কিভাবে এখন জলবায়ু পরিবর্তনে আমরা নতুন করে খুঁজে আনছি, আমরা যেটাকে অ্যাডাপ্টেশন বলছি। এবং আমাদের যত ধরনের প্ল্যান্ড অ্যাডাপ্টেশন আছে এটা কোনো না কোনোভাবে কেউ না কেউ করেছে। একটা জায়গায় রেগুলার প্র্যাকটিস আরেকটা জায়গায় অ্যাডাপ্টেশন প্র্যাকটিস হিসেবে আসছে। আমার ভালো লাগছিল যে এটা আসলে করা, যে আমাদের তো এই যে গঙ্গা, যমুনা, মেঘনার এই অববাহিকা, এখানে তো অনেক কাল থেকে আমরা বন্যার সঙ্গে মোকাবেলা করে আসছি, মানে জিবিএম বেসিন, জিবিএম বেসিনে। তো ওইখানে এই মোকাবিলা করতে গিয়ে বা একসঙ্গে চলতে গিয়ে, বন্যাকে প্রোটেক্ট করে দরকার নেই, বন্যার সঙ্গে চলতে গিয়ে আমাদের কমিউনিটি কী করেছে এগুলোকে আমি ডকুমেন্টেড করেছিলাম, এবং করে আমি দেখার চেষ্টা করেছি যে আসলে এইটা কীভাবে এখন আসছে। যেমন আমি একটা কাজ করেছিলাম যে কচুরিপানাকে বাংলাদেশে অভিযোজনে কীভাবে ব্যবহার করা, ওয়াটার হায়াসিন, আমি এই রিসার্চটাও পড়েছি যে অ্যাডাপ্টেশনের জন্য ওয়াটার হায়াসিন কীভাবে বিভিন্ন কালচার বিভিন্নভাবে এটাকে ব্যবহার করছে, এবং উপকূল অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, এবং ওইখানের নারীরা প্রতিদিন যে ধরনের অভিযোজন করে আসছেন এইটার সঙ্গে বিজ্ঞানটা কীভাবে কাজ করছে এটা নিয়েও আমার ভালো লাগছিল। আবার একটা আছে যে ইন্ডিজিনিয়াস নলেজের প্রতি আমার একটা দুর্বলতা আছে, যে প্রথাগত যে জ্ঞান বা কিভাবে জ্ঞানটা আসলো এই বিষয়টা নিয়েও। এবং আমি একটা কাজ করেছিলাম যে সায়েন্স কমিউনিকেট কিভাবে করা যায়। বিজ্ঞান তো খুব, যদি আমরা বলি যে একটা অ্যাবস্ট্রাক্ট, খুব কঠিনভাবে লেখা হয়, থিওরিটিক্যালি কিছুটা অ্যাসপেক্টে, আবার তো সাধারণ মানুষের জন্য বিজ্ঞানকে কিভাবে নিয়ে যাওয়া যায়। মাঝখানে আমি চেষ্টা করেছিলাম যে সিটিজেন সায়েন্সকে পপুলার করার, কিছুদিন কাজও করেছি। তো এখন যেহেতু অনেকগুলো ইয়থ প্ল্যাটফর্ম আছে এবং তরুণরা এগিয়ে আসছে পরিবেশ রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, সব জায়গাতেই, সেই হিসাবে আমি যেটা মনে করছি যে আসলে কয়েকটা জিনিস আরও বেশি আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে। একটা হচ্ছে যে সিটিজেন সায়েন্স, নাগরিক বিজ্ঞানের একটা বিকাশ করতে হবে। আরেকটা হচ্ছে যে বিজ্ঞানকে সহজ করে সবার জন্য বোধগম্য করতে হবে। তো আমি চেষ্টা করছি। তার মানে নাগরিক বিজ্ঞানটা কিছুটা এরকম যে আমাদের ডিফারেন্ট কমিউনিটিতে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো দিয়ে কন্ট্রিবিউট করা সাধারণ সিটিজেনরাই করলো, কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজে করলো, ওদেরই করলো। সহজ করে যদি বলি, নাগরিক বিজ্ঞান হচ্ছে যে সাধারণ মানুষ বিজ্ঞানী, যে আমি যে গবেষণাটা করব, গবেষকরা করবেন, উন্নয়ন গবেষণা হোক, হ্যাঁ, বা জ্ঞান গবেষণা, এম্পিরিক্যাল রিসার্চেরগুলো হোক, সেই ক্ষেত্রে হচ্ছে যে সাধারণ মানুষই বিজ্ঞানী হিসেবে থাকবেন। আমরা চাই যে রিসার্চ কোশ্চেন যেটা, যে হ্যাঁ বিজ্ঞান জিজ্ঞাসাটাও একসঙ্গে আসুক, বিজ্ঞানী, উন্নয়নকর্মী এবং পলিসি একটা ব্লেন্ডেড ওয়েতে আসুক, এবং সাধারণ মানুষ বিজ্ঞানের তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিশ্লেষণ সব কিছু যেন করতে পারে। ওদের কাছ থেকে আসুক জিনিসটা, ওদের ভাষাটা আমরা কিছুটা সাধারণ, মানে সবার ভাষাটা বোঝা এটা যেরকম, আর সবার চাহিদাটাও বোঝা। হ্যাঁ, দেখা গেল যে একটা বিষয় নিয়ে গবেষণা সব কিছু নিয়ে হতে পারে, হ্যাঁ, কিন্তু উন্নয়ন গবেষণা কি নিয়ে হবে এটা ভাবার বিষয়। সো আপনি
আমরা রিসার্চে আমরা ব্যাক করবো আবার, বিশেষ করে আমরা লাস্টের দিকে একটু কথা বলার চেষ্টা করবো যে ইউথরা এই ধরনের রিসার্চে কীভাবে আসতে পারে, এনভায়রনমেন্টাল রিসার্চ। বাট এখন আমরা একটু আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিজেও হাওড়ে বড় হয়েছেন এবং আপনার বড় একটা কাজের অংশ হচ্ছে ওয়েটল্যান্ড, হাওড়, বাওড়, বিল, এই এরিয়াগুলো নিয়ে। আমরা একটু হাওড়ের গল্প শুনি আপনার কাছে, যে হাওড় কেমন, হাওড় কীরকম, হাওড়ের প্যাটার্নটা কেমন, হাওড়ে কারা থাকে, ওরা কীভাবে সার্ভাইভ করে, হাওড়ের কিছু নেচার এনবিএস হতে পারে, মানে এনিথিং অ্যাবাউট হাওড় আমরা একটু শুনি। হাওড় একটা বৈচিত্র্যপূর্ণ মানে ইকোসিস্টেম, আমরা যদি বলি যে ল্যান্ডস্কেপটা একদম সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, যে আমি অনেক সময় হাওড়ের গল্প শুনি এবং হাওড় নিয়ে পলিসি মেকাররা যে কথাগুলো বলেন, অনেকে বলেন যে আমি 2বার হাওড়ে গিয়েছি, 3বার হাওড়ে গিয়েছি। এইটা একটা অস্পষ্টতা তৈরি করে। হাওড়ের বৈচিত্র্যটা হচ্ছে যে হাওড় তো একটা বিস্তীর্ণ জলাশয় বর্ষাকালে, রাইট, আবার শীতকালে হাওড় কিন্তু জলাশয় না। রাইট, হাওড়ে ছোট ছোট জলাশয় থাকে, নদী থাকে। শীতকালে একটা বিস্তীর্ণ চারণভূমি হতে পারে এবং একই সঙ্গে হচ্ছে কৃষিভূমি হাওড়। তো কেউ যদি বর্ষাকালে গিয়ে হাওড় দেখলো, সে তো মনে করবে যে এখানে যে সারা বছর জুড়ে জল থাকে। বিষয়টা এটা না। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রানজিশন পিরিয়ডটা, যে সমন্বয়ের সময়টা, যে বর্ষা থেকে যখন শীত হচ্ছে এইটা, আবার শীত থেকে যখন বর্ষা হচ্ছে এইটা, যে প্রত্যেকটা স্টেজেই হাওড়ের একটা আলাদা রকমের সৌন্দর্য, আলাদা রকমের সমৃদ্ধি, আলাদা রকমের রিসোর্স, আলাদা রকমের হ্যাজার্ডস। এবং এটার উপর বিশেষ করে তো ওখানকার যারা মানুষ, তাদের জীবনটাও নিশ্চয়ই একদম একটু আপস অ্যান্ড ডাউন এবং তরঙ্গের মতো। কারণ হচ্ছে হাওড়ে যে শুধু জেলেরা থাকে তা কিন্তু না। হ্যাঁ, হাওড়ে কৃষক বেশি, আবার কেউ কেউ আছেন 80% কৃষক 20% জেলে, আবার কেউ আছেন যে 80% জেলে 20% কৃষক। এই যে একই জনের যে বিভিন্ন সমন্বয়গুলো, হ্যাঁ, এবং শুধু জেলে হিসেবেও আছেন। তার মানে একটা এলাকার জাস্ট এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে ওর পেশাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেক বছরের ঘুরে ফিরে আবার আসতেছে এরকম কিছু। এবং এই যে পেশা চেঞ্জটা কিন্তু মানে সারা জীবনে ধরেই হচ্ছে, যে বর্ষার সময় আমি জেলে থাকছি এবং ইন্টারজেনারেশন। এই বিউটিটা না শুধু হাওড়ই আছে। এবং আমরা যেটা বলি যে আমরা হাওড়কে ব্যাকসোয়াম্প হিসেবে অনুবাদ করি না। হাওড় হাওড় মানে হাওড় একটা স্পেশাল, যেটা আসলে শুধুমাত্র আমাদের বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আছে। হ্যাঁ, ত্রিপুরার, ভারতের ত্রিপুরা এবং আসামের কিছু অংশে আছে। হাওড়ের বড় অংশটাই কিন্তু আমরা পেয়েছি। এবং আমরা যদি দেখি মেঘনা বেসিনের, হ্যাঁ, মেঘনা বেসিনের কিন্তু প্রায় 22% হচ্ছে হাওড় বেসিন। হ্যাঁ, এবং এটা মাঝখানে কেউ যদি মেঘনা বেসিন নিয়ে ভাবতে চায়, তাহলে তাকে হাওড় বেসিন নিয়ে প্রথম ভাবতে হবে। এবং এই হাওড়ের ইকোসিস্টেম সার্ভিসেসগুলো তো খুব ইন্টারেস্টিং। একই সাথে রেপটাইল বা পাখি, যদি বলি মাছের কথা তো আছেই। মানে এইটা একটা দারুণ হাওড়ের জীববৈচিত্র্য। যে একটা হচ্ছে যে ওইখানে বর্ষার সময় এক ধরনের কম্বিনেশন থাকছে, অনেক মাছ যেখানে ছিল, শীতকালে আবার ঠিক একই জায়গায় হয়তো আমরা ফড়িং দেখছি, পাখি দেখছি। জিও লোকেশনটা একই আছে। এক সময় মাছ ছিল বছরের একটা সময়, আর শীতের সময় চলে আসলো এখানে ঘাস ফড়িং। হ্যাঁ, এবং আপনি যেহেতু হাওড়ে অনেকদিন ধরে কাজ করেছেন, হাওড়ের এই যে বর্ষাকালে এবং শীতকালে, আবার একদম ড্রাই সিজনে, এই সময়গুলোতে আপনার চোখে কোনো এনবিএস বা নেচার বেস সলিউশন, যেটা ওখানকার মানুষরা নিজেদের ফুড সিস্টেম, নিজেদের সার্ভাইভিং মেকানিজম, বর্ষাকালের প্রোটেকশনের জন্য, এই ব্যাপারগুলো নিয়ে কখনো দেখেছেন কিনা? বা একটা হচ্ছে যে হাওড়ে আমরা যদি বলি যে সব ধরনের সলিউশন কিন্তু একটা ট্রেডিশনাল প্র্যাকটিস থেকে যতগুলো আসছে সবই নেচার বেস সলিউশন। কারণ হাওড়ের মানুষকে নেচারের সঙ্গেই থাকতে হয়েছে। সমস্যা যা আসছে, সমৃদ্ধি যা আসছে, সবই নেচারকে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসছে। আমরা যদি দেখি যে হাওড়ে কিন্তু এক ধরনের বড় ঢেউ হয়, যেহেতু বিস্তীর্ণ জায়গা জলাশয় হয়ে যায়, জলাশয় পরিণত হয়ে যায়। তো বাতাস এলেই প্রচুর ঢেউ হয় এবং যেটা গ্রামে আঘাত করে। ট্রেডিশনালি কী করেছে হাওড়, যে এক ধরনের বাঁধ দেওয়া শিখেছে সেই প্রাচীনকাল থেকেই। হ্যাঁ, পাথর দিয়েও করা হতো, আবার বাঁশ এবং চাইল্লা নামে এক ধরনের ঘাস দিয়ে করা হয়। এবং মজার বিষয় হচ্ছে কেন চাইল্লা ঘাস দিয়ে করা হয়। চাইল্লা ঘাসটা লাইভ বেঁচে থাকে, শীতকালে দেখলে কেউ মনে করবে শুকিয়ে গেল বুঝি, কিন্তু একটু জল আসলেই আবার বেড়ে উঠবে। এবং চাইল্লা ঘাস অনেক সময় হয় কি, যে
জলের উপর দিয়ে ভেসে কিছু দূর যাচ্ছে, তাতে লাভটা কি? ঢেউয়ের গতি কমিয়ে দিচ্ছে। এই যে একটা নেচার বেস সলিউশন, যে বেম্বু, বাঁশ, ঘাস লোকালি আসছে এবং ওইখানকার নেচার থেকে আসছে, এইটা একটা গেল। হাওড়ে মুক্তা চাষ হয়, আমরা জানি যে শীতলপাটি, হ্যাঁ, একটা শিল্প বা আমাদের একটা ঐতিহ্য। মুক্তা চাষ হাওড়ে কেন করে মানুষ? মুক্তাও কিন্তু ঢেউ কমিয়ে দেয় এবং আরেকটা কাজ করে যেটা মুক্তা, যেটা হচ্ছে ঢেউ কমিয়ে দেওয়ার সাথে সাথে সে আবার নদী মানে যে পাড়ার ভাঙন যেটা রোধ করে, আবার সেডিমেন্টও আটকে দিচ্ছে। আর এনবিএস এর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, যেটা জীববৈচিত্র্যকে রক্ষা করবে। এবং আমরা যদি দেখি যে মুক্তা, যে ডাহুক, হ্যাঁ, ডাহুক আমাদের জাতীয় পাখি দোয়েল, কিন্তু ডাহুক সেকেন্ড হয়েছিল। কারণ তখন প্রফেসর জাকির হোসেনের নেতৃত্বে যে জাতীয় পাখি কি হবে এটা পোস্ট কার্ডে ভোট নেওয়া হয়েছিল। ডাহুক হয়েছিল সেকেন্ড, এবং জলাভূমির দেশে এটাই তো হওয়ার কথা ছিল। আমাদের বাংলাদেশের সব জায়গাতেই ওয়েটল্যান্ড গুলো বিস্তীর্ণ। এই ডাহুক এখনো টিকে আছে শুধু মুক্তার চাষের কারণে। তো এই যে একটা জীববৈচিত্র্য সমৃদ্ধ, তার মানে মুক্তা গন, ডাহুক গন। হ্যাঁ, কারণ তাকে তো ওই জায়গায় থাকছে এটাও। এই ধরনের কিছু এনবিএস আছে। এবং আমরা যদি দেখি যে ট্র্যাডিশনাল কিছু বিশ্বাস আছে। আমি যেখান থেকে আসছি, মানে ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, আমরা মারামারির জন্য বিখ্যাত বটে। তো যেটা হয়েছে যে এখানে মানা নামে একটা প্র্যাকটিস আছে। মানাটা কিছুই না, সিম্পল, যেখানে মাছ বেশি থাকতে পারে, মানে কুড় বলি আমরা, যে কুয়া এক ধরনের, যেটা গভীরতম কুয়াগুলো, এইখানে একটা শুধু পাতা, বাঁশের পাতা সহ যদি একটা বাঁশ গাছ পুঁতে রাখা হয়, তাহলে এটা কিন্তু মানা। মানে হচ্ছে ওখানে মাছ থাকলেও কেউ ধরবে না। এটা ট্রেডিশনালি মানুষ যুগের পর যুগ ধরে বিশ্বাস করে আসছে, এবং এটা পুরো কমিউনিটিরাই ওটা এই কাজটা করে আসছে। এটা জানে, এটা কিন্তু পাঠ্য বইয়ে নেই, কিন্তু একজন ছোট ছেলেও জানে। এটা ফিশ কনজারভেশনের ট্রেডিশনাল। এবং আমরা যদি এটা দেখি যে এটা মানা কিভাবে আবিষ্কার হলো, তাহলে যারা করেছেন আমাদের পূর্বপুরুষরা, ওনারা দেখেছেন যে গভীর কুয়া যেগুলো হাওড়ের, এখানে মাছ বেশি থাকে, বিশেষ করে চিতল মাছ, এবং কিছু বালি থাকে এইগুলোতে, একদম খুব কাদা কাদা হয় না। কুড়গুলো আমরা কুড় বলি, যে সমস্ত একটু গভীর কুয়া অথচ নিচটা তলদেশটা বালিময়, এইখানে চিতল মাছ থাকে। চিতল মাছের হ্যাবিটেট। এবং এইটা বাঁশ দিয়ে প্রটেক্ট করে রাখা মানে কি, যেখানে অন্য মাছও থাকছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এইটাও কিন্তু একটা নেচার বেস সলিউশন। মানে আমি এই জায়গাটাকে প্রটেক্ট করলাম, ছায়ার ব্যবস্থা করলাম কচুরিপানা আটকে দিয়ে। বাঁশ থাকলে কচুরিপানা আটকে যাবে, খুব স্বাভাবিকভাবে। হ্যাঁ, এবং একটা প্রতিবন্ধকতা হবে, বাঁশ আছে বলে ওই দিক দিয়ে নৌকা যাবে না। মানে একটা কমিউনিটি বেস স্যাংচুয়ারি। যদিও স্যাংচুয়ারি ওয়ার্ডটা ইউজ করতে চায় না, ইট ইজ বাট স্টিল। এই যে এখনকার যে অভয় আশ্রমগুলোর কনসেপ্টটা, বিশেষ করে জলাশয়ের মাছ সংরক্ষণ অভয় আশ্রম কনসেপ্ট, কিন্তু আমাদের মানা থেকে আসছে। এবং মানা কমিউনিটি মেনে নিয়েছে, নিজের মনে করেছে। স্যাংচুয়ারি যেটা হয়েছে, স্যাংচুয়ারি একটা প্রজেক্ট ড্রিভেন হয়েছে, প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, অনেক স্যাংচুয়ারি চলে গেছে। কিছু স্যাংচুয়ারি আছে, সামটাইমস কিছু স্যাংচুয়ারিতে মানা থেকে অপারেশনের উদাহরণ আমরা পেয়েছি বিভিন্ন জায়গাতে, কিন্তু মানাতে কোনোদিন এটা হয়নি। ইন্টারেস্টিং। রাইট। আমি যেমন একটা এনবিএস আমরা রিসেন্টলি হাওড় ভিজিটে গিয়ে পেয়েছি, সেটা হচ্ছে ফসল রক্ষা বাঁধ, যেটা বলি যে নদী আর হাওড়ের মাঝখানে যেই পয়েন্টটা খুব থিন লাইন একদম, সো মাটির বাঁধ দেওয়া হয়, যাতে করে অ্যাটলিস্ট পানি যদি আগেও চলে আসে ফ্লাশ ফ্লাডের মতো, ঢলের পাহাড়, যেটা অ্যাটলিস্ট ফসলটাকে কিছুদিনের জন্য আটকানো যায়। তারপর সেই বাঁধ থেকে আবার কোদাল দিয়ে কেটেই ফেলা যায়, ফলে আবার পানিটা ঢুকে যাচ্ছে হাওড়ে। আমাদের পুরানো কনসেপ্টে ছিল অষ্টমাইশা বাঁধ। অষ্টমাইশা বাঁধ সারা দেশ জুড়েই ছিল, বিষয়টা যে খুব বেশি যে হাওড় অঞ্চলে ছিল তা না। হ্যাঁ, কিন্তু এই যে হাওড়ের যে সাবমার্জিবল রাস্তা, রোড, এটা এখন নতুন আসছে, টেকনোলজি করে আসছে, কিন্তু একটা সময় পুরানো আমলেও কিন্তু হাওড়ের রাস্তা ছিল। আমরা যদি বলি যে তাহেরপুর, মধ্যনগর, হ্যাঁ, এবং মনে করা হয় যে ত্রিপিটকে যে দুইটা শহরের কথা উল্লেখ আছে আমাদের এই বাংলা অববাহিকার, একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর, এটা কিন্তু হাওড়। মানে হচ্ছে যে একটা সময় যাতায়াত ব্যবস্থা সুন্দর ছিল, হ্যাঁ, নৌ যোগাযোগ ব্যবস্থা ছিল বর্ষাকালে, শীতকালে একটা রাস্তা ছিল।
রাইট, মানে ওটা সভ্যতার একটা ছিল কাইন্ড অফ বলা যায় ওটার সাথে কানেক্টেড করে। এবং আমরা যেটাকে রিড ফরেস্ট বলি, নলখাগড়ার বন, হ্যাঁ, এইটার তো একটা অন্যরকম সৌন্দর্য, জীববৈচিত্র্য সমৃদ্ধ, মানুষের চাহিদা পূরণ করতে এবং পারছে। আমরা যদি মানুষের ইতিহাসও ঘাঁটি দেখবো যে প্রাচীনকালের যোগাযোগের জন্য যে নৌকাগুলো বানানো হতো, নলখাগড়ার একটা প্রচলন ছিল। ইন্টারেস্টিং। আমরা এনবিএস নিয়ে আরও একটু শুনবো, বাট তার আগে আমরা একটু আবার রিসার্চ এবং হাউটটাকে যদি আমরা একটু কানেক্ট করি, যে আপনার আমি একটা রিসার্চ দেখতেছিলাম যে এপিডেমিওলজি নিয়ে আপনার একটা রিসার্চ আছে, যে হাওড়ের যে এপিডেমিওলজিগুলো আছে সেটাকে বেসিস করে আপনি ওখানকার জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতির যে ব্যাপারগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন। আমি যেটা হচ্ছে যে প্রাণ বৈচিত্র্য এবং ওইগুলো নিয়ে এথনোলজি বলে এটাকে, যে কিভাবে শব্দের উৎপত্তি হলো, রাইট, যে কোনো শব্দটা কিভাবে আসলো এইখানে। যেমন আমরা যদি দেখি যে হাওড়ে আফাল, হ্যাঁ, আফাল ঢেউ তো বলে না, হ্যাঁ, আফাল বলে না, এই শব্দটা আসছে কিভাবে। তারপরে হাওড়ে এক ধরনের আছে যে হাওড়া বাতাস, এটা কিন্তু রেগুলার বাতাস না, প্রচণ্ড বাতাস, হঠাৎ করে শীত লাগে, ঠান্ডা বাতাস, হাওড়ে এরকম আছে। এই যে হাওড়ের গ্যাড়াকল নামে একটা শব্দ আছে, গ্যাড়াকল এখন অনেক তরুণরাই হয়তো জানবে না যে গ্যাড়াকল শব্দটা আসছে কোত্থেকে। এটা হচ্ছে গন্ডার আটকানোর একটা ফাঁদ। ওকে, যে আমরা যখন খুব ঝামেলায় পড়ে যাই, আমরা বলি না গ্যাড়াকল পড়েছি, রাইট। হ্যাঁ, তো এই যে জিনিসটা গন্ডার আটকানোর ফাঁদ, একটা সময় কিন্তু গন্ডার ছিল হাওড়ে। এবং আমরা পুরানো হিস্ট্রি যদি দেখি, এবং শমশেরনগরে, হ্যাঁ, পুরানো ডকুমেন্টে আছে যে শমশেরনগরে গন্ডারের বিভিন্ন অংশ বিক্রি করার বাজার ছিল, যেটা তো ওইখান থেকে আসছে যে ঝামেলায় পড়ে গেলে গ্যাড়াকল, মানে ওই গ্যাড়াকল যে মানে কলটা যেটা ছিল, ফাঁদটা বা ট্র্যাপটা ছিল, কল বলা হয়েছে। শমশেরনগরে সেই বাজারেও পাওয়া যেত, কারণ এক সময় সেটা একটা মার্কেটে যেহেতু ছিল। হ্যাঁ, মানে ওই অঞ্চলে ছিল নিশ্চয়ই। হ্যাঁ, তার মানে আপনার ইটমোলজির যে রিসার্চ পদ্ধতিটা, যে ওই এলাকার কিছু শব্দকে ধরে ওই শব্দের সাথে কানেক্টেড হয়তো এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি। এবং আমি এটাকে যেটা হচ্ছে যে নাসিরনগরে আমি একটা শব্দ পেয়েছি যে কেউ যদি একটু নোংরা থাকে, নোংরা বলা যাবে না, যে কাদা টাদা থাকে, ছোটদের অনেকেরই অভ্যাসটা আছে, সে খুব নিজেকে ক্লিন করে না, তো ওইখানে বলে বনগুল। ওকে, হ্যাঁ, আমার কাছে প্রথম মনে হয়েছিল যে এটা কি গুইসাপ থেকে আসছে, পরে দেখলাম যে না, বনগুল আসলে আমরা যেটাকে প্যানগুলিন বলি, পিঁপড়াভোগ যেটা। এবং এইটা আদৌকে আছে, পরে আমি দেখতে পেলাম যে কয়েকটা স্টাডি হয়েছে আমাদের, যে লাওয়াছড়াতে আছে। ওই হিসেব করলে আমি যে হাওড়ে এই তথ্যটা পেয়েছি, যে যেখানে বলে আর কি যে বনগুল, এখান থেকে লাওয়াছড়া দূরত্ব খুব বেশি না, এবং সেটা তো আমাদের সিলেট রিজনে, মানে যে তাহলে এই যে হাওড়ে ওই প্রাণীটা একটা সময় ছিল। ইভেন একটা জায়গা আছে সুনামগঞ্জে, এটাকে বলে বাঘের গাতা। ওকে, ডেফিনেটলি ওইখানে বাঘ ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কারণ তাহলে নয়তো এটা বাঘের গাতা হবে কেন? হ্যাঁ, যে এই যে বিষয়গুলো, যে মানে কোনো একটা শব্দ হাওড়ে যে আসছে, এইটা থেকে না বোঝা যায় যে হাওড়ের পুরানো জীববৈচিত্র্য কি ছিল। আমার কাছে মনে হয় যে কনজারভেশন অ্যাসপেক্ট থেকে যদি আমরা চিন্তা করি, যে প্রত্যেকটা এলাকাতেই নিশ্চয়ই আমরা এমন কিছু শব্দ পাবো, সেটার ইটমোলজিটা যদি আমরা খুঁজে বের করতে পারি, সেখানকার নিশ্চয়ই প্রাচীনকালের যে অ্যানিমেল বা বার্ড বা গাছের যে ভেরিয়েশনগুলো ছিল সেটা খুঁজে বের করা হয়তো সম্ভব। আমরা এরকম আরও কিছু শব্দ শুনতে পারি আপনার কাছে, যে হাওড়ে পেয়েছেন আপনার রিসার্চে। যেমন হচ্ছে যে কোনো কিছু, যে কেউ যদি বারবার ভুল করে বা বারবার একই কাজ করে, বলে পাগদা নদী ভানর। হ্যাঁ, ভানর একটা নদী। ওকে, মেঘনা একটা ট্রিবিউটারিজ হবিগঞ্জ অঞ্চলে। তো যেটা হয়েছে যে মানে আমি ঘুরে ফিরে আবার ভানর নদীর কাছেই গেলাম। যে এই যে ধরনের শব্দগুলো, যে এখানে আসছে কয়েকটা, অবশ্য প্রমিত বাংলায়ও আছে, যেমন কই মাছের পান, এটা সব জায়গাতেই আছে, ব্যাঙের আবার সর্দি। তো প্রমিত শব্দের বাংলার বাইরেও কিন্তু শুধু হাওড় অঞ্চলের কিছু কিছু এই ধরনের শব্দ আছে, এবং হাওড় অঞ্চলে কিছু সুন্দর বিশ্বাস আছে। হাওড়ের মানুষ কিন্তু বক তাড়ায় না বাড়ি থেকে। একটা সময় বকের অনেক কলোনি ছিল, এখন নেই, বিভিন্ন কারণে নেই। আমরা যে বলবো যে কলোনিগুলো শুধুমাত্র মানুষের কারণেই চলে গেছে তা না, পপুলেশন কমেছে, আরবানাইজেশন হয়েছে, এটা। কিন্তু হাওড়ের মানুষ এখনো বিশ্বাস করে যে কারো বাড়িতে যদি বক বাসা বাঁধে, তাহলে তার ফসল ভালো হবে, সৌভাগ্যের প্রতীক হিসাবে সে নিচ্ছে। যে এই যে আস্থাগুলো, এবং হাওড় তো বিস্তীর্ণ জায়গা, কখন ঝড় আসবে, বিশেষ করে কালবৈশাখী, কেউ একজন হাওড়ে রওনা দিল,
আবার কালবৈশাখী যেন না পড়ে সে কিন্তু খেয়াল করে আকাশের দিকে, বকের উড়ে যাওয়া দিয়ে কালবৈশাখী বোঝা যায়। এবং হাওড়ে এই বিশ্বাসটা প্রচলিত এখনো। হাওড়ে ঢল হয়, যেটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি। ঢল স্বাভাবিকভাবেই জলের রং দেখলে বোঝা যায় ময়লা জল। কখনো যদি ঢলের সময় পিঁপড়া একসঙ্গে জট বেঁধে থাকে, তাহলে ঢলের উচ্চতা বেশি হবে, এটা বোঝা যায়। এবং এটা পরীক্ষিত, আমি দেখেছি যে যারা হাওড়ে যারা এবং এই যে এই বিশ্বাসগুলো যখন তৈরি হচ্ছে, তার মানে এই বিশ্বাসগুলোর পেছনে অনেক বছরের ডেটা আছে আসলে ওদের কাছে, হয়তো লিখিত পড়ে নাই, কিন্তু ওরা বারবার দেখেছে, বারবার রিপিটেটিভলি হওয়ার পর একটা পর্যায়ে কি এটা বিশ্বাস লেভেলে চলে গেছে। মানে দ্যাটস দেয়ার ওয়ে অফ রিসার্চ, যেটা হয়তো আমাদের মতো করে না, তাদের মতো করে। ওইটা আমাদের মতো করেই, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা লিখেছি, রাইট, ওরা লিখেনি, মনে রেখেছে। কিন্তু গবেষণার যে তথ্য উপাত্তগুলোর সংগ্রহের, মানে যে সংগ্রহের ধরনটা কিন্তু একই, সেই প্রাচীনরা যেটা করেছেন এবং আমরা যেটা করছি। তো আমাদের এখন যেটা হয়েছে যে টেকনোলজির কারণেই হোক, আমরা আমাদের ব্যস্ততা বেড়েছে, ভিন্ন মাত্রায় হয়েছে। এই যে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মে এই যে জ্ঞানটা আসা, যে প্রচলিত বা প্রথাগত জ্ঞান, যেটা ট্র্যাডিশনাল নলেজ বলছি, আসার যে উপায়টা, এইটা না ডিস্টার্বড হয়ে গেছে, যে কারণে আমাদের এখন এটাকে ডকুমেন্টেড করা জরুরি পড়েছে। হ্যাঁ, হাওড়ের বিভিন্ন ধরনের ট্যাবু আছে যেটা উপকার করছে আসলে আমাদের। ট্যাবুর কথা ধরে যে আমরা শুনতে চাই যে আমাদের বাংলাদেশে ভূত একটা শুধুমাত্র ট্যাবু না, এটা আমাদের কালচার, আমাদের গান, সাহিত্য, সব কিছুর সাথে ভূতটা খুব জড়িত। এবং আপনার কাছে আমরা শুনেছিলাম একবার যে ভূতের কারণেও কীভাবে একটা এলাকার কনজারভেশন বা একটা প্রকৃতির সংরক্ষণে ভূত হেল্প করতে পারে, বা ভূতের বিশ্বাসটা হেল্প করতে পারে, এটা নিয়ে যদি একটু বলতেন। যেটা হচ্ছে, ধন্যবাদ তোকে, যেটা যেমন মেচুভূত একান্তভাবে হাওড়ের ভূত, সে মাছ খায়। তো একটা জায়গায় মেচুভূত আছে, এইরকম কয়েকটা জায়গা আছে। আমরা একটা পেয়েছি, মানে বিশ্বাসটা, হ্যাঁ, বিশ্বাস আছে যে অনুদপুরের মোড়া নামে একটা জায়গা পেয়েছি। মোড়া মানে হচ্ছে যে একটা জায়গা, হাওড়ের জায়গা, একটু বিচ্ছিন্ন জায়গা, যেখানে অনেক প্রচুর গাছপালা থাকে, ওই ধরনের ইয়ে। তো ওইখানে মেচুভূত আছে, মানে হচ্ছে যে সন্ধ্যার সময় আসলে কেউ যাবে না, কারণ মেচুভূত খাওয়া দাওয়ার সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা এবং ভোরবেলা। হ্যাঁ, তো এই যে একটা ভয় বা ভীতি থেকে মানুষ যাচ্ছে না, যে কারণে ওইখানকার জীববৈচিত্র্য, বিশেষ করে যারা নকটার্নাল অ্যানিমেলগুলো, এদের জন্য কিন্তু এটা একটা বেঁচে থাকার একটা সুযোগ, যে ওইখানে ভূত আছে, ভূতের। এবং হয়তো বিশেষটা আমি আপনার শুনে মাত্র মনে হলো নকটার্নাল অ্যানিমেল কথা শুনে, যে মেবি হতেই পারে কোনো একটা মানুষ হয়তো একবার ওদিক দিয়ে গেছে সন্ধ্যার দিকে, আর নকটার্নাল অ্যানিমেলদের জন্য যেহেতু জায়গাটা একটু ভালো, হয়তো বিড়াল টাইপের যে অ্যানিমেল, যাদের চোখটা একটু জলে, ওই সময় হয়তো ঘোরাফেরা করতেছিল, আর এই জল জলে চোখ দেখে মেচুভূতের বিশ্বাসটা আরও বেশি প্রচার। মানে মেচুভূতের সঙ্গে আমি যেটা মানে অ্যাকনোলেজ করি মেচুভূতকে, শুধু মেচুভূত আছে বলেই বাংলাদেশের অনেকগুলো মৃত্যু হয়নি। এটা হচ্ছে শঙ্খিনী সাপ। শঙ্খিনী দিনের বেলা মানুষকে কামড়ায় না, ওইটা সানলাইটে খুব একটা। শঙ্খিনী সাপের মূল মুভমেন্টটাই হচ্ছে সন্ধ্যায় এবং ভোরবেলা। আর শঙ্খিনী সাপের খাবারের দিকটা যদি আমরা দেখি, সে মাছ খায়। তো কই জাতীয় মাছ, যেগুলো বইচা কই, যেগুলো উজিয়ে মানে আসে আর কি, যে স্রোতের বিপরীতে আসে, ওদের খেতে আসে। ঠিক এই সময়েই, সন্ধ্যার সময় বাইরে মানুষ যদি ওই জায়গায় যায়, সেটা মাছ ধরার জন্যই হোক আর নদী পার হওয়ার জন্যই হোক, তাহলে একটা মানে কোনো কারণে সাপটা আঘাত পেল, তাহলে তার কামড় দিবার একটা সম্ভাবনা থাকে। যেমন যে কারণে, যেহেতু ওর বিষটা, শঙ্খিনীর বিষের কারণে যেটা হয়, রক্ত জমাট বেঁধে যায় এবং গায়ের রং নীল হয়ে যায়, যে কারণে বলে যে মেচুভূত ধরলে নীল হয়ে যায়। আসলে কিন্তু মেচুভূত না, এটা শঙ্খিনীর আক্রমণ। এবং শঙ্খিনীর আক্রমণের আসলে ওইভাবে চিহ্নটাও খুব একটা সহজে খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে। কিন্তু আমি আমার যেগুলো এলাকাতে আমি দেখেছি, জেলে পরিবার বা জেলে পল্লীগুলো, সন্ধ্যার পরে মাছ ধরাটাকে প্রচন্ড পরিমাণে ডিসকাস করা হয়। এই যে বিষয়গুলো, যে এটাকে শঙ্খিনীর আক্রমণ হতে পারে বা শঙ্খিনীর সঙ্গে একটা এটাকে মেচুভূতের সঙ্গে করেছে লিঙ্ক করা। হ্যাঁ, বাট এই যে জিনিসগুলো আমি বেশ কয়েকটা জায়গা পেয়েছি, যে কেবলমাত্র ভূতের বিশ্বাসের কারণে, বিশেষ করে আমরা যদি বলি যে মেচু বিড়াল,
তারপরে ছোট খাটাস যেটা এগুলো টিকে আছে শুধু ভূত আছে বলে। ছোট ছোট জলাভূমিগুলো খুব ছোট একটা পয়েন্ট বা একটা ঝোপের মতো ঝোপের মতন ফ্যান্টাস্টিক দ্যাটস রিয়েলি নাইস একটা ন্যারেটিভ, যেটা হয়তো আমাদের অনেকেই আমরা চিন্তা করে দেখি। আমি মাঝে মাঝে বলি যে ভূত বেঁচে থাকুক, অসুবিধা কি, এটা তো আমাদের গল্পের মধ্যে থাকুক, বা যেটা হচ্ছে যে ভূত তো কন্ট্রিবিউট করছে আমাদের নেচার কনজারভেশন ব্যাপারে না। ইন্টারেস্টিং। আমরা যদি একটু হাওড়ে আরেকটু জানতে চাই, আরেকটা লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওভারঅল হাওড় ম্যানেজমেন্টে একসময় হয়তো লোকাল মানুষরাই বিভিন্ন মেথডে এনবিএস দিয়ে ম্যানেজ করতো, এখন বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট প্ল্যান নেওয়া হচ্ছে। অলসো ট্রান্সবাউন্ডারি ইস্যু আছে মেঘনা বেসিনে আমাদের। যেমন রিসেন্টলি আমি একটা ভিতরে গিয়ে দেখেছি যে আমাদের ইন্ডিয়া সাইডে নীলাদ্রি সাইডে ওই এলাকাটাতে সুনামগঞ্জের যেখানে পাহাড় কাটা হচ্ছে, এবং বাংলাদেশ সাইডে আবার সমতল লোল্যান্ড যেখানে গারো ফ্যামিলিরা থাকে। তো এই পাহাড় কাটার ফলে যে গ্রিন পার্টটা উঠে যাওয়ার ফলে বৃষ্টি যখন আসতেছে, যেটা আগেও আসতো পাহাড়ি ঢল, ফলে আগে যেটা আসতো পানি আসতো, এখন পানির সাথে আবার কাদা আসতেছে। তো পানিটা চলে যাচ্ছে, কাদাটা থেকে যাচ্ছে, এরকম কিছু ট্রান্সবাউন্ডারি ইস্যু তৈরি হয়েছে এখন অলসো। বাট আমি ওভারঅল একটু আপনাকে জানতে চাই যে হাওড় ম্যানেজমেন্টটা বা হাওড়ের প্রোটেকশনটা বা হাওড়ের পানির আসার ব্যাপারটা, মাছ পাখি, এই ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত ছিল বা কেমন হওয়ার কথা? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে হাওড় যে হাওড়ের স্পেশালটিকে মানতে হবে ম্যানেজমেন্ট, যে হাওড় ভিন্ন। হ্যাঁ, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে, হ্যাঁ, টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে টাঙ্গাইল চালাবে, হ্যাঁ, সুনামগঞ্জের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এইভাবে সুনামগঞ্জ চালাতে পারবেন না। কারণ হচ্ছে যে সুনামগঞ্জের জলাশয়, সুনামগঞ্জের জীবিকা জলাশয় নির্ভর, সেইখানকার অর্থনীতি জলাশয় নির্ভর। তাহলে যে বিষয়টা হচ্ছে যে হাওড়ের এই স্পেশাল কনসিডারেশনটাকে আমাদের মানতে হবে। আমরা যদি পলিসির দিকে দেখি, যে আমাদের হাওড় ডেভেলপমেন্ট বোর্ড আছে, ওনারা নতুন করে হাওড়ের সংরক্ষণ আইনটাকে আবার নতুন করে করছেন, যে এডিট করছেন। কিন্তু এখানে যে বিষয়টা থাকতে হবে যে জনগণের অংশগ্রহণ, জনগণের পরিকল্পনাটা, যে হাওড় পরিকল্পনা হাওড়ের মানুষকে ভাবতে হবে, এবং পরিকল্পনার প্রত্যেকটা পর্যায়ে, পরিকল্পনা এবং বাস্তবায়নের প্রত্যেকটা পর্যায়ে হাওড়ের মানুষের অংশগ্রহণ থাকতে হবে। অনেক ক্ষেত্রে আমরা হয় কি যে পার্টিসিপেটরি যে প্ল্যানিং বা যেগুলো বলি, সেখানে আমরা চিহ্নিত কয়েকজনকে নিয়ে আসি, এইটা না, হাওড়ের প্রত্যেকটা স্তরে যিনি মৎস্যজীবী আছেন তাকে আনতে হবে, তার কথা মানে আনতে হবে। উনি আমার মতন বসে রইলেন তাহলে হবে না, কথা বলেন ওদের ভাষাতে। এবং আমি তো অনেক সময় যেটা আমার মনে হয় যে আমরা অনেক সময় হাওড়ের মানুষগুলো বলি বা ফিশার ফোক বা যারাই বলি, ওদের কাছেও আমরা আমাদের ভাষা নিয়ে বলা শুরু করি, কিন্তু ওদের তো একটা নিজস্ব প্যাটার্ন আছে কথা বা ল্যাঙ্গুয়েজ, বা ওদের একটা কমিউনিকেশন ওয়ে আছে, মানে শুধুমাত্র বাংলা বা ইংলিশ না, ওদের একটা স্টাইলটাই আছে, কিন্তু আমরা আমাদের স্টাইলটা হয়তো চাপা দিতে চাই। এইটাতে বড় যে সমস্যাটা হয়েছে আমরা দূর থেকে যাই, গিয়ে অংশগ্রহণ করে ফেলি, গিয়ে বলি যে অংশগ্রহণমূলক। এটা তো কখনো হয় না। অংশগ্রহণ কোথায় হয়? আমাদের রেগুলার অংশগ্রহণ কোথায়? আমরা যদি বলি আড্ডায় কি আমরা কোনো না কোনোভাবে বন্ধুর মাধ্যমে একজনের সঙ্গে পরিচয় হয়েছে। তো যারা কাজটা করেন তাদেরকে আসলে আগে যেতে হবে, হাওড়ের জনগণের সঙ্গে পরিচিত হতে হবে, হাওড়কে বুঝতে আনতে হবে, যেটা যেন মানে আপনজন হতে হবে। যে এমনটা না যে আমি দায়িত্বপ্রাপ্ত, আমি আপনার জন্য ভাবতে আসছি, আপনি কেন আমার জন্য ভাবতে যাবেন? এটা আপনার দায়িত্ব হতে পারে, চাকরি হতে পারে, কিন্তু এত ভাবনা কেন আমাকে না বুঝেই? আগে আমাকে একটু বুঝুন, তারপর আমার সঙ্গে আমার জন্য ভাবুন। আমরা যদি ওই উপায়ে যেতে পারি তাহলে এটা সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে হাওড়ের মতন ট্রান্সবাউন্ডারি সিস্টেমগুলোতে যেটা করা জরুরি। হাওড়ের সুবিধা হয়েছে যে হ্যাঁ, আমরা দেখছি যে উজান থেকে আমাদের উজানের মাটিকে ওপেন করে দেওয়া বা খুলে দেওয়ার কারণে যে মাটির উপরে যে একটা আচ্ছাদন ছিল, সেটা পাথরের আচ্ছাদনই হোক আর ঘাসের আচ্ছাদনই হোক, এটা সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো আমি কষ্ট পাচ্ছি, আবার উপরে যারা আছেন ওনারাও কিন্তু কষ্ট পাচ্ছেন, আজকে না কালকে পাবেন, কারণ এটা সরে গেলে প্রকৃতি কাউকে তো ছাড় দিবে না ওইভাবে। তো হাওড়ে যেটা সবচেয়ে সুবিধা ছিল যে ট্রান্সবাউন্ডারি বিষয়গুলোতে একটা ট্রান্সবাউন্ডারি ফ্রেন্ডশিপ বা ট্রান্সবাউন্ডারি ভয়েস, যে সুনামগঞ্জের হাওড়ের জন্য হালুয়াকান্দির একজন ভাববেন, আবার সিঙ্গারবিলের একজন ভাববেন, সিঙ্গারবিল আগরতলার এয়ারপোর্টের নাম,
হ্যাঁ, আমাদের কিন্তু কমন বিল, সিঙ্গার বিল কিছু অংশ আমাদেরও আছে। নাটোরে একটা সিঙ্গাইর নামে জায়গা আছে, নাটোরে সিঙ্গার আছে, কিন্তু একটা সিঙ্গার বিলও আছে, বাংলাদেশে বাংলাদেশেও আছে। হ্যাঁ, মানে এটারই একটা পার্টে। তো প্রশ্ন হচ্ছে যে আমার হাকালুকি হাওর, আবার আসামের গুড়মার হাওর, সবার কিন্তু আচরণ এক। এবং সবচেয়ে সুন্দর জিনিস যেটা ট্রান্সবাউন্ডারির ক্ষেত্রে, হাওরের ক্ষেত্রে ভাষাও কাছাকাছি আমাদের বাংলা। কিছু কিছু জায়গাতে আমি দেখেছি, বিশেষ করে মেঘনা বেসিনে, যে আমাদের এই পাশে যেমন খাসিয়া কমিউনিটি আছে, ওই পাশেও খাসিয়া কমিউনিটি আছে, এই পাশে গারো কমিউনিটি আছে, ওই পাশেও গারো কমিউনিটি আছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে উই আর ডিভাইডেড থ্রু বর্ডার, কানেক্টেড থ্রু হাওর, উই আর ডিভাইডেড থ্রু বর্ডার, কানেক্টেড থ্রু বিল। এই জিনিসটাই, মানে এই যে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের একটা ভাবনার সুযোগ করতে হবে, যে আমি এখানে কি ভাবছি, ওনারা কি ভাবছেন। এবং আমাদের একটাই ভাবনা হওয়া দরকার যখন আমরা হাওর সংরক্ষণের কথা বলছি, যখন আমরা হাওরকে টিকানোর কথা বলছি। হ্যাঁ, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে হাওর না থাকলে কি হবে, হাওর যদি পলিউটেড হয় তাহলে কি হবে। প্রথমত হচ্ছে অর্থনীতির উপর একটা প্রভাব পড়ছে, আমাদের প্রতিবেশের উপর প্রভাব পড়বে। হ্যাঁ, এবং একটা হচ্ছে আমাদের বিশ্বাস, আস্থা, সংস্কৃতি সব কিছুর উপর প্রভাব পড়বে। ফ্যান্টাস্টিক। সো আমরা একটু এবারে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আবার একটু রিসার্চে ব্যাক করি, যে আমাদের অনেক ইউথরা এখন রিসার্চে আগ্রহী আছে, এবং রিসার্চ তো শুধুমাত্র হায়ার স্টাডির জন্য না, বরং আমাদের যে এনভায়রনমেন্টাল ব্যাপারগুলো আছে এটার ডকুমেন্টেশনের একটা ফ্যান্টাস্টিক ওয়ে হতে পারে রিসার্চ। কিন্তু এনভায়রনমেন্টাল রিসার্চ আর একাডেমিক রিসার্চে আমি একটু যদি বলতে চাই যে আমাদের যারা ইউথ যা এনভায়রনমেন্ট সেক্টরে কাজ করতেছে এবং সেটাকে তারা রিসার্চে নিয়ে যেতে চায়, হোয়াট উইল বি দেয়ার ফার্স্ট স্টেপ, এবং মোর আমাদের একদম রুটের পিপলগুলোর কথাগুলো রিসার্চে যাতে চলে আসে, জাস্ট একটা ডেটা ড্রিভেন একটা কিছু না হয়, বরং একদম ভয়েসগুলো যেন আসে, এটা কীভাবে শুরু করতে পারি আমরা ইউথরা বা যারা এটা করতে চাই এনভায়রনমেন্ট নিয়ে? হ্যাঁ, আমার যেটা প্রথমে হচ্ছে যে রিসার্চ কোন বিষয়টা নিয়ে আমি রিসার্চ করব, এইটাকে মানে প্রথমে খুঁজে বের করতে হবে। যাতে করে এমন একটা বিষয়ে আমি গবেষণা করি, কারণ গবেষণায় তো সময় লাগছে না, খাটনি লাগছে, যেতে হচ্ছে, কোনো টাকাও লাগছে। তাহলে এমন একটা বিষয় যেন আমার গবেষণার বিষয়বস্তু হয় যেটা আমার কাজে লাগবে এবং যেটা আসলে জানা দরকার আমাদের পলিসির জন্য। তার মানে একজন ইউথ হয়তো ফর এক্সাম্পল যে বিষয়টা নিয়ে কাজ করতেছে সেই বিষয়টাকে তারা রিসার্চের জন্য সিলেক্ট করে ফেলতে পারে, নতুন একটা বিষয় খোঁজার চাইতে, কাজটাকেই তার কাজটাতেই যে সমস্ত তথ্য লাগবে এটা নিয়ে সে রিসার্চটা সাজাতে পারে। আরেকটা হচ্ছে যে রিসার্চ মেথোডোলজিটা, রিসার্চ মেথোডোলজিতে আমি একটা বিষয় অনুরোধ করব, হ্যাঁ, এমপিরিক্যাল রিসার্চ যেটা ল্যাবে বসে করা যাবে, হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই। মানে হ্যাঁ, ডেভেলপমেন্ট রিসার্চের ক্ষেত্রে অবশ্যই স্থানীয় জনগণকে সাথে নেওয়া এবং চেষ্টা করা যে নাগরিক বিজ্ঞানকে যেন আমলে নেওয়া যায়। আমি যদি বলি যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে একজনের পক্ষে, যিনি হয়তো ঢাকায় বেসড আছেন বা অন্য কোথাও, হাওড়ে বারবার যাওয়া সহজ হবে না, কিন্তু এমন যদি হয় একজন সহ গবেষক তিনি তৈরি করলেন ওই হাওড় থেকে, এখন তো মোবাইল ফোনেও উনি তথ্য দিতে পারেন, এবং খুব স্মার্ট ছোট ছোট ওপেন টুলস আছে, একদম ফ্রি টুলস, যেগুলো দিয়ে কাজ করা যায়। আরেকটা বিষয় হচ্ছে রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা বলি যে রিসার্চকে অবশ্যই পাবলিশ করতে হবে, কারণ আপনি গবেষণা করেছেন, হ্যাঁ, অবশ্যই পাবলিশ করতে হবে। আমি একটা অনুরোধ করি তরুণদেরকে যে রিসার্চের ক্ষেত্রে আপনাকে জানাতে হবে যে আপনি ওই বিষয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন। অনেক ক্ষেত্রে হয় কি যে অনেক ধরনের গবেষণা জানানো হয় না আগে, সেটা বড়দের বিষয়, যে অনেক গবেষণা গোপনে করা হয়, তারপর পাবলিশড হলে এটা একটা সাড়া ফেলে। তরুণদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে যখনই আপনি একটা প্রতিবেশ সংরক্ষণ বিষয়ে গবেষণা করছেন তখন জানান যে আপনি এই বিষয়ে গবেষণা, মানে শুরু থেকে হয়তো লিঙ্কডইনে জানাচ্ছি বা অন্য বিভিন্নভাবে জানানো হবে। তাতে একটা সুবিধে হচ্ছে যারা এই বিষয় নিয়ে কাজ করছেন ওনাদের সঙ্গেও একটা মতামত গড়ে ওঠে এবং অন্যরা জানেন, বুঝতে পারেন যে এই বিষয়টা নিয়ে গবেষণা প্রয়োজন এবং গবেষণা হচ্ছে। ফ্যান্টাস্টিক। আর এতে একটা বন্ধুত্ব চলে আসে এবং নিজেদের একটা, আমি যদি বলি সহজ কথায়, দল ভারী হয়। এইটা তরুণদের করা দরকার। আমি নিজে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আপনার সাথে মনে হলো যে আমি অনেক সময় আমার এই সেক্টরে আমি কাজ করি, গেম বেসড লার্নিং বা এনভায়রনমেন্টাল জাস্টিস, এই বিষয়গুলো নিয়ে এমন সব অ্যালাইদেরকে আমি খুঁজে পেয়েছি থ্রু রিসার্চ গেট থেকে, যে টপিক ধরে এবং এই মানুষগুলোর সাথে নর্মালি দেখা হতো না আমার, বাংলাদেশের বাইরের অনেক মানুষদের সাথে, বাট এই টপিকটার কারণেই আমরা কানেক্টেড
থ্রু টপিক থ্রু রিসার্চ। মানে এইটা তরুণদেরকে এইটা করতেই হবে, মানে তরুণরা একা একা হ্যাঁ গোপন গবেষণা করবেন এটা আমরা চাই না। অ্যামেজিং। তো আপনার কাছে লাস্ট কোশ্চেন, আমরা শেষ একটা বিষয় নিয়ে আপনার কাছে একটু শুনবো, সেটা হচ্ছে যে আপনি ওয়েটল্যান্ড নিয়ে অনেকগুলো কাজ করেছেন, যেমন আপনার চলন বিল নিয়ে কিছু কাজ আছে, বাউর নিয়ে আপনার একটা বড় আইডিয়া আছে, মানে কাজের এরিয়া আছে। তো বাংলাদেশের ওভারঅল যে ওয়েটল্যান্ডগুলো আছে আমাদের, বিল, হাওর, বাউর, আদার যে ওয়েটল্যান্ডগুলো আছে, এই সব ওয়েটল্যান্ড নিয়ে আপনার কাছে একটু আমরা শেষ শুনতে চাই কিছুক্ষণ। একটা জিনিস হচ্ছে যে জলাশয়ের যে গুরুত্বটা, এটাকে স্বীকার করতে হবে সবাইকে, যে একটা প্রতিবেশ বা একটা অঞ্চল ওই রকম আছে, মানে বর্তমান অবস্থায় আছে কেবলমাত্র জলাশয় আছে বলেই। কারণ প্রকৃতির সমস্ত এনার্জি, বা আমরা যদি দেখি যে জীবের সঙ্গে জীবের সঙ্গে জড়ের, মানুষের সঙ্গে মানুষের সঙ্গে প্রতিবেশের সম্পর্কগুলোর যে মূল উপাদান যেটা এগুলো নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে জলাশয়, জল। তো এই জিনিসটার প্রতি একটা নিবিড় শ্রদ্ধা থাকতে হবে, অস্তিত্বের জন্য হলেও জলাশয়ের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমরা যেটা করি জলাশয় নষ্ট করে ফেলি, এইটা করা যাবে না। আরেকটা জিনিস আমাদের আসছে আরবানাইজেশনের কারণে, আনপ্ল্যান্ড আরবানাইজেশন, আমরা যোগাযোগ সহজ করতে গিয়ে জলাশয়ের উপর দিয়ে রাস্তা বানিয়ে ফেলি, ভরাট করে কখনো কখনো ভরাট করি, আবার জলাশয়টাকে ভাগ করে ফেলি। আমাদের কি হচ্ছে, আমরা চলন বিলের উপর সোজা রাস্তা বানিয়ে ফেলেছি। কেন? রাস্তাটা একটু বাঁকা করে এক পাশ দিয়ে করলে অসুবিধা কী ছিল? চলন বিল তো তখন সুস্থ থাকতো না। হ্যাঁ, আমার 10 কিলোমিটার রাস্তা কমানোর জন্য আমি একটা বিস্তীর্ণ ইকোসিস্টেম মেরে ফেললাম। আমরা মিঠামইনে যেটা করেছি, হাওড়ে কেন সারা বছরের রাস্তা হবে? এটা আবার কোন ধরনের শব্দ, সারা বছরের রাস্তা? অল ওয়েদার সিজন রোড। হ্যাঁ, মানে এটা কেন অল ওয়েদার? কেন আমি কেন হাওড়ের ওয়েদারকে অস্বীকার করব? আর হাওড়ে কেন আমাকে সবসময় গাড়িতে যেতে হবে? হাওড়ে তো নৌকা ছিল। আরেকটা জিনিস আমরা সবকিছুকে আমার মতো করে ফেলা, ওর মতো আমি না, মানে এই জিনিসটাকে যে হাওড়কে হাওড়ের মতন থাকতে না দেওয়ার যে প্রবণতাটা। আরেকটা হচ্ছে যে আমি যদি বলি যে হাওড়ে বিলে পানি যায় জলাশয়, নদী দিয়ে, খাল দিয়ে, হাওড়ে পানি যায় এক জমি থেকে আরেক জমিতে, আমাকে তো ওইটা মানতে হবে। বাওড়ের ক্ষেত্রেও তাই, বাওড়ে একটু কম্পারেটিভলি ভালো আছে অন্যান্য জলাশয়ের চেয়ে, কারণ এক সময় বড় জলাশয় ছিল, ছোট হয়ে গেছে। তো সাধারণ মানুষ বা আমজনতা জানে যে এটা তো বড়ই ছিল, তাই মেনে নেয়। কিন্তু অন্য অংশে এই যে একটা প্রবণতা, আর হচ্ছে যে দখল করার ক্ষেত্রে যদি আমরা দেখি, সবচেয়ে সহজ হচ্ছে জলাশয় দখল করা। কারণ হচ্ছে বাংলাদেশের জলাশয় সিজনাল, সব জলাশয় সিজনাল। আমরা যদি বলি যে আজকের মেঘনা বর্ষাকালে একরকম, শীতকালে ফ্ল্যাট প্লেন যেটা প্লাবন আরেক রকম। মানে এই যে ডেভিয়েশনটা হয়, এই ডেভিয়েশনের চান্সটা না যারা দুষ্ট লোক তারা নিচ্ছে। তো আমার একটাই বিষয় থাকবে যে তরুণদেরকে প্রচণ্ড সচেতন হতে হবে। দুষ্ট লোক দুষ্টুমি করবে, বাট তরুণদেরকে বলতে হবে যে তুমি দুষ্টুমি করছো, কিন্তু জলার সঙ্গে দুষ্টুমি করো না, জলাই জীবন। আমি যেমন আপনার শুনে মনে হলো যে রিসেন্টলি আমি আইডল বিলে গিয়েছিলাম, আইডল বিলের ভিতরে অনেকগুলো রাস্তা ক্রস করেছে, ফলে ভিতরে একটা হিউজ পরিমাণে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের যে ব্যাপারটা সেটাও ঘটেছে। শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনার এই সব ওয়েটল্যান্ডগুলোর মধ্যে, জলাভূমিগুলোর মধ্যে সবচেয়ে আপনার ফেভারিট কোনটা এবং কেন? এটা সুন্দর। আমার কাছে যেটা হচ্ছে যে সব জলাভূমি আলাদা আলাদা বৈচিত্র্যের, আলাদা আলাদা রকমের সুন্দর। কিন্তু কেউ যদি বলে যে ঠিক আছে বর্ষাকালে বা তখন যদি খুব ঢাকার পাশে হালতি বিল, চলন বিলে দেখতে সুন্দর, প্রচণ্ড বিস্তীর্ণ, একটা মায়া দেখাটা। একটু শীত পড়ে আসছে, হ্যাঁ, তখন হচ্ছে টাঙ্গুয়ার হাওর। হ্যাঁ, আমার নিজের তো একটা হাওর আছেই ব্রাহ্মণবাড়িয়াতে, মেদির হাওর, এটা সবসময় সুন্দর। তো এই যে জিনিসগুলো, ইভেন ঢাকার কাছে পিছেও যদি আমরা যাই, শাপলা বিল, হ্যাঁ শাপলা বিল, তারপরে শুকাইয়ের বিল, কালিয়াকড়ে, আরে একটা মানে অন্যরকম সুন্দর। প্রত্যেকটা জলাশয়েরই একটা মানে সৌন্দর্য আছে, এটা তার মতো সুন্দর। সে ওইটাকে সৌন্দর্যটাকে আইডেন্টিফাই করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি খুব কষ্ট হয় তাহলে সৌন্দর্য আইডেন্টিফাই করার সময় জলার সৌন্দর্য দেখা যায় 3টা থেকে
6টার মধ্যে একটু সময় জলার পাশে বসে থাকলেই হয়, রেগুলার সময়। এই যে একটা ভেরিয়েশন আসে বিকেলবেলা, হ্যাঁ সকালেও তো আসে, কিন্তু তরুণদের পক্ষে এখন তো সকালে সময়, বাট এই যে বিকেলের মানে জলাশয় বুঝতে হলে একটু সময় জলাশয়ের পাশে বসতে হবে এবং নীরব থাকতে হবে। হ্যাঁ, যে জলাশয়ের একটা শব্দ আছে। অ্যামেজিং অ্যামেজিং। আমার নিজের মনে হচ্ছে আবার একটু ব্যাক টু দ্য ওয়েটল্যান্ডগুলোতে যাওয়া দরকার বারবার। তো থ্যাংক ইউ, তারপর থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি, বিশেষ করে আমাদের হাওর ম্যানেজমেন্ট, হাওরে লোকাল মানুষদের ভূমিকা, লোকাল মানুষদের কনজারভেশনের পেছনে ভূমিকা, আমাদের প্রাচীন বিশ্বাসগুলো, এটমোলজি নিয়ে আমরা অনেকটা কথা বলেছি এবং রিসার্চ নিয়ে আমরা বড় একটা অংশ কথা বলেছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আজকে আমাদের প্রোগ্রামটা দেখছেন, আমাদের পডকাস্টটা দেখছেন। তো আমাদের পডকাস্টটা হচ্ছে মূলত আমাদের গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ মেকি টিম থেকে আমাদের ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টটা। সো হোপফুলি আপনারা আমাদের এই এপিসোডটা খুব এনজয় করেছেন। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, হাওর অ্যাসপেক্ট থেকে, জলভূমির অ্যাসপেক্ট থেকে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আবার নেক্সট এপিসোডে দেখা হবে। আনটিল দেন, বাই বাই।